শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার তদন্ত রিপোর্ট 1 মাসের মধ্যে জমা নির্দেশ ট্রাইব্যুনালের। সাবেক মন্ত্রী, বিচারপতি, আমলাসহ 13 জন কারাগারে। অন্তর্বর্তী সরকারের মেয়াদ হতে পারে 4 বছরের কম। রাজনৈতিক দলগুলো চাইলে সংস্কার বাদ দিয়েই নির্বাচন, জানিয়েছেন ডক্টর ইউনূস। বিএনপি ক্ষমতায় এলে 24-এর শহীদদের নামে সড়ক হবে, বললেন তারেক রহমান। প্রধান উপদেষ্টার বক্তব্যে আশাহত বিএনপি, মির্জা ফখরুলের মন্তব্য। মহাখালীতে তিতুমির কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ, শান্ত থাকার আহ্বান সরকারের। শ্রমিক বিক্ষোভ সংঘর্ষে গাজীপুর রণক্ষেত্র। 7 বছরে ইসলামী ব্যাংকের মোট ঋণের 80% গেছে এস আলম গ্রুপের ভাগে। পুরনো শেয়ার হোল্ডারদের ফেরানোর উদ্যোগ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জুলাই আগস্টের গণহত্যার আসামিদের বিরুদ্ধে 17 ডিসেম্বর তদন্ত রিপোর্ট দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। সেই সঙ্গে বিগত সরকারের গ্রেফতারকৃত 9 মন্ত্রী সহ 13 জনকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয় তাদের। অন্য মামলায় রিমান্ডে থাকায় হাজির করা হয়নি সাবেক কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাককে। রিপোর্ট এস এম ফয়েজের। শেখ হাসিনার গড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার ক্ষমতাধর মন্ত্রীরা। জুলাই আগস্ট গণহত্যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় পতিত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী 9 মন্ত্রীকে। প্রথমে প্রিজন ভ্যান থেকে নামানো হয় সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে, এরপর সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনিকে। পরে একে একে নামানো হয় ফারুক খান, শাহজাহান খান, আনিসুল হক, কামাল মজুমদার, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জোনায়েদ পলক, সালমান এফ রহমান, তৌফিকে আলাই চৌধুরী, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক সচিব জাহাঙ্গীর আলমকে। শুনানির শুরুতেই ট্রাইব্যুনালের প্রশ্ন, শেখ হাসিনা কোথায়? জবাবে চিফ প্রসিকিউটর জানান, যথাযথ প্রক্রিয়ায় তাকে ফেরানোর প্রক্রিয়া চলছে, ইন্টারপোলের কাজও চলমান। শেখ হাসিনা, তার ব্যাপারে রিপোর্ট এসেছে তিনি দেশের বাইরে পালিয়ে আছেন, ভারতে অবস্থান করছেন। সেজন্য আমাদের পক্ষ থেকে আমরা ফরমাল রিকোয়েস্ট পাঠিয়েছি ইন্টারপোলের কাছে রেড নোটিশের মাধ্যমে, যে তাকে পেলে যেন গ্রেপ্তার করা হয়। ভারতের সাথে সম্পাদিত যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি, সেটার মূলে তাকে ফেরত চাওয়ার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট চিন্তা করছেন বলে গতকালকে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন। সুতরাং সেই প্রক্রিয়াতেও বাংলাদেশ যাচ্ছে, এটা আমরা আদালতের কাছে জানিয়েছি। আসামি যারা ছিলেন তাদের সরকার যখন ক্ষমতায় আসে তখন থেকে এই গুম, খুন এবং কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে নির্যাতনের যে বিভৎসতা আপনারা ইতিমধ্যে জেনেছেন। আমাদের তদন্ত সংস্থাগুলো আমরা তথ্য পাচ্ছি, বা আপনারা গুম কমিশনের কাছ থেকেও জানতে পেরেছেন যে সেই নির্যাতন ক্যাম্পগুলো কতটা নিষ্ঠুর ছিল। দাবি করা হয় শেখ হাসিনাই জুলাই আগস্ট গণহত্যার কেন্দ্রবিন্দু, 13 জন সহ বাকিরা সহযোগী। একের পর এক গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে, শুধুমাত্র একজন ব্যক্তি বা তার পরিবারকে ক্ষমতায় রাখার উদ্দেশ্যে। এটা একটা রাষ্ট্রের যে চেতনা, সেইটার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিলেন, এবং সেটা করতে গিয়ে আজকে প্রধান আসামি ছিলেন শেখ হাসিনা। শুধুমাত্র তাকে রক্ষা করা এবং তাকে ক্ষমতা রাখার জন্য এই অপরাধগুলো সংগঠিত হয়েছে, এবং এই সমস্ত অপরাধের সবচাইতে বড় দায় হচ্ছে শেখ হাসিনার। তারা সবাই মিলে এই অপরাধগুলো সংগঠন করেছেন নৃশংসভাবে। 2000-এর মতো 1500-এর অধিক ছাত্র, তরুণ, যৌনতাকে হত্যা করেছেন, 25,000-এর বেশি মানুষকে আহত করেছেন। গোটা বাংলাদেশ জুড়ে নৃশংসতা চালানো হয়েছে, সিভিলিয়ানদেরকে নিষ্ঠুরতম পন্থায় হত্যা করা হয়েছে। আসামিদের সঙ্গে আইনজীবী ও স্বজনের দেখা করার অনুমতিও দিয়েছে ট্রাইব্যুনাল। আমরা যদি এলিগেশনের কপি না পাই তাহলে আমরা কিভাবে ডিফেন্ড করব? এই ডিফেন্ড করার জন্য আমাদের নির্দোষিতা প্রমাণের জন্য বিধি 9(3) অনুসারে এলিগেশনের যে কপি প্রদানের ব্যবস্থা ট্রাইব্যুনাল আইনে করা হয়েছে, সেই আইনের অধীনে আমরা সেই আবেদনটা করেছিলাম, এবং সেই আবেদনটি মঞ্জুর করেছেন মাননীয় ট্রাইব্যুনাল, যে হ্যাঁ, আসামি পক্ষের নিয়োজিত আইনজীবীগণ সুশৃঙ্খলভাবে ডিসিপ্লিনড ওয়েতে ওয়ান আফটার অ্যানাদার কথা বলতে পারবেন, এবং আমরা সে আদেশও পেয়েছি। এই বিচার কাজ দেখতে ট্রাইব্যুনালে দেখা যায় মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে মাসুদ সাঈদীকে।
আজকে ইতিহাসের একটি অংশ হয়ে গেলাম। যে ট্রাইব্যুনালে বসে নিরীহ নির্দোষ মানুষদেরকে অন্যায় আদেশের মাধ্যমে হত্যা করা হয়েছিল, আজকে সেই ট্রাইব্যুনালে আমি এসেছি এটা দেখার জন্য যে কিভাবে ন্যায় প্রতিষ্ঠিত হয়। আর এখানে তো আপনি বলছেন আওয়ামী লীগের হ্যাভিওয়েট নেতা, আমি তাদেরকে আওয়ামী লীগের হ্যাভিওয়েট নেতা বলছি না, এরা আওয়ামী লীগের হ্যাভিওয়েট সন্ত্রাসী। বিচারিক কার্যক্রম শুরু হওয়ায় ট্রাইব্যুনাল এলাকায় ছিল কয়েক স্তরের নিরাপত্তা। প্রত্যেকটা গাড়ি আমরা চেক করতেছি, সন্দেহভাজন প্লাস যেগুলো লোকজন আসতেছে যাদের কাছে ব্যাগ আছে, বিভিন্ন কোনো অবৈধ জিনিস আছে না, এগুলো আমরা সমস্ত গাড়ি প্লাস লোকজনকে চেক করে আমরা ঢুকতে দিচ্ছি। সোমবারের বিচার কাজ শেষে একে একে 9 মন্ত্রী সহ মোট 13 জনকে নিয়ে যাওয়া হয় কারাগারে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য তৈরি করা হয়েছিল আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। সেই ট্রাইব্যুনালেই বিচার হচ্ছে জুলাই আগস্ট গণহত্যার, যেখানে আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রভাবশালী মন্ত্রীরা এবং তার আমলের পুলিশ, আমলা ও সচিবেরা। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কম হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের জলবায়ু সম্মেলন COP29 এর ফাঁকে আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমনটি বলেন। সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের সংস্কার কাজ, সরকারের মেয়াদ, নির্বাচন সহ বেশ কিছু বিষয় নিয়ে প্রশ্ন করা হয়। প্রধান উপদেষ্টা বলেন, পুরো সরকার ব্যবস্থা সংস্কার হচ্ছে, এমনকি সংবিধানও সংস্কার হচ্ছে, তবে জনগণ ও রাজনৈতিক দলগুলো সংস্কার বাদ দিয়ে নির্বাচন চাইলে তাই করা হবে। সরকারের মেয়াদ নিয়ে এক প্রশ্নে ডক্টর ইউনূস বলেন, সাধারণত নিয়মিত সরকারের মেয়াদ 5 বছর হয়, মানুষ সরকারের মেয়াদ আরও কম চায়, এটি 4 বছর করার চেষ্টা চলছে। অন্তর্বর্তী সরকারের মেয়াদ আরও কম হবে। শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, আইনি প্রক্রিয়া চলছে, দোষী সাব্যস্ত হলে হাসিনার প্রত্যাবর্তন চাওয়া হবে। আমরা স্থায়ী সরকার নই, নিয়মিত সরকার 5 বছরের হয়। নতুন সংবিধানে সরকারের মেয়াদ সম্ভবত 4 বছর হতে পারে, কারণ মানুষ সরকারের মেয়াদ কম চায়। সুতরাং অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছর কম হওয়া উচিত। এটা পুরোটা নির্ভর করছে মানুষ কি চায়, রাজনৈতিক দলগুলো কি চায় তার উপরে। যদি রাজনৈতিক দলগুলো চায় সংস্কারের প্রয়োজন নেই, নির্বাচনের প্রয়োজন, তাহলে সেটিই করা হবে। অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছর হবে এমন কোনো বক্তব্য আল জাজিরাকে দেননি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের কিছু গণমাধ্যমে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে বলে দাবি করেছেন প্রেস সচিব শফিকুল আলম। সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস সচিব একথা বলেন। শফিকুল আলম বলেন, সংসদের মেয়াদ হবে 4 বছর, এ নিয়ে কাজ চলছে। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচন কমিশন নিয়ে সুনির্দিষ্ট রোড ম্যাপ রয়েছে বলেও জানান তিনি। সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলেও জানান তিনি। প্রেস সচিব দাবি করেন, গত বছরের অক্টোবরের চেয়ে এ বছরের একই সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলনামূলক ভালো, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে বলেও দাবি করেন তিনি। ইন্টারভিউতে উনি কি বলছিলেন? বলছেন যে কনস্টিটিউশনে অনেক কথাবার্তা হচ্ছে, ওইখানে কোনো ক্ষেত্রে বলা হচ্ছে যে 4 বছর মানে পার্লামেন্টের ডিউরেশন 4 বছর জানে আনা হোক। আপনার এই পরিপ্রেক্ষিতে হচ্ছে, এটা কিন্তু এই কেয়ারটেকার মানে ইন্টারিম গভর্নমেন্টের ইয়েতে না। তখন ওনাকে যখন এটা জিজ্ঞেস করলো যে আপনার ক্ষেত্রে কি 4 বছর নাকি এই টাইপের, আপনি ভালো মতো করে শুনেন। আমাদের একটা সত্যিকার অর্থে একটা আমরা ফেস করছি, এটা দেখছি যে অনেক ক্ষেত্রে ভালো মতো জিনিসটা না শুনে অনেকে হেডলাইন দিয়ে দিচ্ছেন। আমার কথা আপনারা একটু শুনেন। তারপর বলছেন যে 4 বছরের কম, তারপরের কোশ্চেনটা উনি বলছেন যে আরো আপনি দেখেন না, পুরোটা ক্লিয়ার করা হয়েছে, এখানে 4 বছরের কথা কিন্তু বলা হয় নাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তার দল ক্ষমতায় গেলে 24-এর গণ অভ্যুত্থানে শহীদদের নামে সড়কের নামকরণ করা হবে। আন্দোলনে আহত ও পঙ্গুত্ব বরণকারীদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। 24-এর গণ আন্দোলনে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ব বরণকারীদের জন্য হুইল চেয়ার হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করে আমরা বিএনপি পরিবার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় দেশব্যাপী মেডিকেল ক্যাম্প অসহায় পরিবারগুলোকে স্বাবলম্বী করা এবং ঘর দেওয়ার কাজ করে আসছে সংগঠনটি। সোমবার জাতীয় প্রেস ক্লাবে হুইল চেয়ার নিতে আসেন জুলাই বিপ্লবে পঙ্গুত্ব বরণ করা অসংখ্য ছাত্র ও জনতা।
আন্দোলনে গেছিলাম, আন্দোলনে গুলি রাখছিল বাইরে বিজেপি গুলি চালাইছিল কি। আমি এখান থেকে একটা হুইল চেয়ার পেয়েছি, আমার অনেক ভালো লাগছে। খুব ভালো লাগছে, মন আনন্দ খুব। আমাদের প্রতিবন্ধী লোক আমাদের সহযোগিতা করলে আমরা আল্লাহর কাছে দোয়া করি, তারও দোয়া করি। যুক্তরাজ্য থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিএনপি ক্ষমতায় এলে স্বৈরাচার পতন আন্দোলনে হতাহতের পাশে থাকার অঙ্গীকার করেন তিনি। ইনশাআল্লাহ জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে যারা শহীদ হয়েছেন সারা দেশে, স্বৈরাচারকে বিদায় করার জন্য যারা নিজের জীবন উৎসর্গ করেছেন, এরকম প্রতিটি মানুষের নামে বিভিন্ন এলাকায় রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো তৈরি হবে, এই মানুষগুলো যাতে হারিয়ে না যায়, তাদের নাম যাতে হারিয়ে না যায়, সেজন্য রাষ্ট্রীয় যে সকল প্রতিষ্ঠান বিভিন্ন এলাকায়, সেটি থানা পর্যায়ে হোক, জেলা পর্যায়ে হোক, বিভাগ পর্যায়ে হোক, ঢাকা শহরে হোক, বিভিন্ন স্থানে এই শহীদদের নামে সেই প্রতিষ্ঠানগুলো নামকরণ করার একটি প্রস্তাবনা আমাদের রয়েছে, ইচ্ছা আমাদের রয়েছে। দেশের কোনো মানুষ যাতে খাবার অথবা চিকিৎসার অভাবে কষ্ট না পান, সেজন্য দুস্থ অসহায়দের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। সকল মানুষকে কতটুকু সাহায্য করা সম্ভব ব্যক্তিগতভাবে আমি জানি না, আমরা হয়তো কেউই জানি না। তবে যে মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা শহীদ হয়েছেন তারা তো চলে গিয়েছেন, তাদের পরিবার রয়ে গিয়েছে, তাদের পরিবারের সদস্যরা এখনো আছেন। যারা বিভিন্নভাবে আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন শারীরিকভাবে বা অন্যান্যভাবে, তারা দেশের জন্য, আমরা যারা আছি আমাদের জন্য তারা যে আত্মত্যাগ করেছেন, আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব এই মানুষগুলোর পাশে যতটুকু সম্ভব দাঁড়ানো। পরে অভ্যুত্থানে অঙ্গ হারানোদের কাছে হুইল চেয়ার হস্তান্তর করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ আমরা বিএনপি পরিবারের সদস্যরা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টার বক্তব্যে জাতীয় নির্বাচনের রোডম্যাপের ঘোষণা না থাকায় হতাশ হয়েছে বিএনপি, জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে বিএনপি আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকার যত বেশি দিন থাকবে তত বেশি সমস্যা তৈরি হবে বলে মনে করেন তিনি। বলেন, অন্তর্বর্তী সরকার কোনো নির্বাচিত সরকার নয়, তাদের কোনো ম্যান্ডেট নেই। বিএনপির মহাসচিব বলেন, নির্বাচন দিতে দেরি করলে মানুষ সন্দেহ করবে। বিএনপি ক্ষমতায় আসুক না আসুক, নির্বাচন দিলে অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে বলে মনে করেন মির্জা ফখরুল। তিনি বলেন, বিএনপি এই সরকারকে এখনো সমর্থন দিচ্ছে, কোনো বাধা দিচ্ছে না। সচিবালয়ে ফ্যাসিবাদের দোসরদের বসিয়ে সংস্কার করতে পারবে না বলেও মনে করেন তিনি। কালকে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় একটা ১০০ দিনের পূর্তির বক্তব্য রেখেছেন, ভালো হয়েছে, অনেকেই আশান্বিত হয়েছে, আমি একটু আশাহত হয়েছি। আমি আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তার সমস্ত প্রজ্ঞা দিয়ে সমস্যাটা চিহ্নিত করে তিনি নির্বাচনের একটা রূপরেখা দেবেন। সংস্কার আমরা চাই না, শুধু আমরা শুরু করেছি, আমরাই সংস্কার অবশ্যই চাই এবং সংস্কার আমরা করব। আপনারা দয়া করে জিনিসটাকে যেভাবে করলে সবচেয়ে সুন্দর হয়, সকলের কাছে গ্রহণযোগ্য হয়, সেইভাবে এগিয়ে যান। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে রাজধানীর মহাখালীর রেলগেট, সড়ক ও এক্সপ্রেসওয়ে অবরোধ তুলে নিলেও সন্ধ্যা থেকে কলেজের সামনের রাস্তায় আবারও অবস্থান নিয়েছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। এর ফলে মহাখালী থেকে গুলশান রোডে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এর আগে বেলা 11:30টার দিকে তিতুমির কলেজের শিক্ষার্থীরা মিছিল করে বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে সেতু ভবন, আমতলী মোড় ও মহাখালী মোড় অবরোধ করেন। এতে করে ঢাকা বিমানবন্দর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা মহাখালীর রেলগেটও অবরোধ করে রাখে, ফলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তাদের আরেকটি গ্রুপ এলিভেটেড এক্সপ্রেসওয়েও অবরোধ করে রাখে। আন্দোলনকারীরা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনের জন্য তিতুমির বিশ্ববিদ্যালয় কমিশন গঠনেরও দাবি করেছেন। বিকেল 4টার দিকে কর্মসূচি স্থগিত করে আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের অবরোধের কারণে প্রায় 5 ঘন্টা পর মহাখালী বিমানবন্দর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। পরে আবারও কলেজের সামনে সড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা।
স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলনরত তিতুমির কলেজের শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিষয়টি সমাধানে আলোচনা চলছে বলে জানিয়েছেন তিনি। তিতুমির কলেজের ভাই বোনদের আমরা বলবো যে আপনারা শান্ত হন, আপনাদের সাথে অবশ্যই কথা হবে। এটা সাত কলেজের সবার সাথে এক ধরনের কনসালটেশন তো হচ্ছে, সামনে এটা হবে। এটার একটা আশু আমরা এটা মনে করি যে এটার একটা সমাধান হবে। বকেয়া বেতনের দাবিতে আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গাজীপুর বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা। তাদের সঙ্গে ড্ররিন গার্মেন্টস নামে একটি পোশাক কারখানার শ্রমিকরাও সড়কে নেমে আসলে সংঘর্ষ আগুনে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। অক্টোবরের বেতনের দাবিতে বেক্সিমকো এবং কারখানার খোলার দাবিতে ডরিন অ্যাপারেলসের শ্রমিকরা গাজীপুরের চক্রবর্তী এলাকায় চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করে। দুইটি প্রতিষ্ঠানের শ্রমিকদের বিক্ষোভের মধ্যে আশেপাশের আইরিশ, অকোটেক্স, তুরাক সহ প্রায় 8 থেকে 10টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। বেক্সিমকোর কারখানায় শ্রমিক বিক্ষোভের জেরে পানিশাইল এলাকায় শ্রমিক ও এলাকাবাসীর মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। উত্তেজিত শ্রমিকরা জিরানি বাজারের পাশে অ্যামাজন নিটওয়্যারের নামের একটি কারখানায় আগুন দেয়। চক্রবর্তী এলাকায় পুড়িয়ে দেওয়া হয় বিগ বস পোশাক কারখানার 3টি গাড়ি। পুলিশ ও কারখানার শ্রমিকরা জানান, সালমান এফ রহমানকে গ্রেফতারের পর থেকে প্রতিষ্ঠানটি শ্রমিকদের বেতন সঠিক সময়ে পরিশোধ করছে না। এদিকে কিছুদিন বন্ধ থাকার পর আজ ডরিন কারখানাটি খোলার কথা থাকলেও তা খোলেনি। এতে ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে শিল্প পুলিশ, থানা পুলিশ ও সেনাবাহিনী। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানিয়েছেন, 2017 সাল থেকে ইসলামী ব্যাংক থেকে মোট ঋণের 80% ঋণ নিয়ে গেছে এসালম গ্রুপ। দুর্বল ব্যাংকগুলোকে বাঁচাতে সাপোর্ট দেবে কেন্দ্রীয় ব্যাংক। এদিকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ জানিয়েছেন, গত 3 মাসে ব্যাংকটিতে নতুন আমানত এসেছে 4,972 কোটি টাকা। আগের শেয়ার হোল্ডারদের ফেরাতে উদ্যোগ নিয়েছে ব্যাংকটি। গোলাম ময়নুল হাসানের রিপোর্ট। গত 15 বছরে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের লুটপাটে ব্যাংকিং খাত খাদের কিনারে। 2,85,000 কোটি টাকা খেলাপি ঋণের চাপে বেশিরভাগ ব্যাংক এখনো চাহিদা অনুযায়ী গ্রাহককে টাকা দিতে পারছে না। এমন বাস্তবতায় সোমবার বাংলাদেশ ব্যাংক ভবনে এক সংবাদ সম্মেলনে গভর্নর জানান, কেন্দ্রীয় ব্যাংক জনপ্রিয় পদক্ষেপ না নিয়ে সঠিক নীতিতে এগোচ্ছে। কোনো প্রতিষ্ঠান বন্ধ হোক তা চায় না সরকার। কোনো প্রতিষ্ঠানকে আমরা বন্ধ করে দেবো না, সেটা এসালামেরই হোক, সিমকোরই হোক, অন্যান্য গ্রুপেরই হোক। প্রতিষ্ঠানগুলো জাতীয় সম্পদ। ব্যক্তি থাকুক না থাকুক, প্রতিষ্ঠান থাকবে, প্রতিষ্ঠান চলবে, চালাতে হবে। সেখানে আমাদের শ্রমিকদের জীবিকা আছে, সেটার সাথে ব্যাংকের সম্পর্ক আছে, সেটার সাথে আমাদের উৎপাদন কার্যক্রমের সম্পর্ক আছে, ট্রেডের সম্পর্ক আছে। এগুলোকে তো বিচ্ছিন্ন করা যাবে না। গভর্নর কথা বলেন ইসলামী ব্যাংক ও এসালাম গ্রুপের ঋণ নিয়েও। 17 সালের টেক ওভারের পর থেকে প্রায় 80% লেন্ডিং তারাই নিয়েছে, বিভিন্ন নামে, বেনামে, ডাইরেক্টলি, ইনডাইরেক্টলি। তো এটার যে একটা বিশাল ক্ষতি, সেটা তো একদিনে কাটিয়ে ওঠা সম্ভব না। সবগুলো ব্যাংক যদি অ্যাড করি 11টা ব্যাংকের মধ্যে, ইসলামী ব্যাংক একদিকে, অন্য সবগুলোর যোগফল করলে সমান হবে না অ্যাসেট সাইজের দিক থেকে। কাজে গুরুত্বপূর্ণ সেইভাবেই 50%-এর বেশি মানে প্রবলেম অ্যাড্রেস হয়ে যাচ্ছে যদি ইসলামী ব্যাংককে আমরা অ্যাড্রেস করতে পারি। তো গুড নিউজটা হচ্ছে যে ইসলামী ব্যাংক ইজ ভার্চুয়ালি আউট অফ দ্য উড। এই সময় ইসলামী ব্যাংকের চেয়ারম্যান দাবি করেন, ব্যাংকটি দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে। ব্যাংকটিতে আসা আমানতের তথ্য তুলে ধরেন তিনি। 3 মাসে ফ্রেশ ডিপোজিট ইনক্রিজ হয়েছে 4,972 কোটি টাকা। পুরনো শেয়ার হোল্ডারদের ইসলামী ব্যাংকে ফেরানোর উদ্যোগের কথাও জানান। এসালাম এবং রিলেটেড গ্রুপের লোন হলো শেয়ার হচ্ছে 1600 কোটি রিলেটেড। এটা আমরা মামলা করে এই শেয়ারগুলি বিক্রির উদ্যোগ নিব। আপনারা জানেন মার্কেট রেট এখন 60 টাকা আছে, 696। এখান থেকে প্রায় 10,000 কোটি আসবে। আর আমরা এই সামনের মাসের শুরুতেই আমরা সৌদি আরব যাওয়ার প্ল্যান করেছি, ইনশাল্লাহ ভিসা হলে আমরা যাব। সেখানে আল রাজি, আগে যারা মালিক ছিল এটার, ওনাদের শেয়ার ছিল 29% এবং তার এক কাজিনের নামে ছিল 3%, ইসলামিক ডেভেলপমেন্ট ছিল 7.5%। এবং আমরা স্যার রিকোয়েস্ট করছি আইএফসির সাথেও আমরা কথা বলবো, এগুলি কথা বলতেছি। শেয়ার বাজার থেকে 10,000 কোটি টাকা ইসলামী ব্যাংকের নেবার পরিকল্পনার কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা।
গণমাধ্যম, স্থানীয় সরকার, স্বাস্থ্য খাত, শ্রম ও নারী বিষয়ক সংস্কারের জন্য আলাদা আলাদা 5টি সংস্কার কমিশন গঠন করেছে সরকার। এই 5টি সংস্কার কমিশনের জন্য প্রজ্ঞাপন জারির কথা জানানো হয় আজ। সিনিয়র সাংবাদিক কামাল আহমেদকে প্রধান করে 11 সদস্যের গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হয়েছে। অধ্যাপক তোফায়েল আহমেদকে প্রধান করে গঠন করা হয়েছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। স্বাস্থ্য খাত সংস্কার কমিশন গঠন করা হয়েছে ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক AK আজাদ খানকে প্রধান করে। বিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদকে প্রধান করে শ্রম সংস্কার কমিশন গঠন করা হয়েছে। আর নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করা হয়েছে নারী পক্ষের প্রতিষ্ঠাতা সদস্য শিরিন পারভিন হককে প্রধান করে। কমিশন প্রধান ও সদস্যরা সরকার কর্তৃক নির্ধারিত সরকারি পদমর্যাদা, বেতন, সম্মানী ও সুযোগ সুবিধা পাবেন। তবে কমিশন প্রধান বা কোনো সদস্য অবৈতনিক হিসেবে দায়িত্ব পালন করতে চাইলে বা সুযোগ সুবিধা নিতে না চাইলে প্রধান উপদেষ্টা অনুমোদন করতে পারবেন। কমিশন প্রয়োজনে উপযুক্ত ব্যক্তিকে কমিশনের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় তথ্য উপাত্ত দিয়ে কমিশনকে সহযোগিতা করবে। চাকরি ও অন্য প্রয়োজনে পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় না দেখতে সুপারিশ করবে পুলিশ সংস্কার কমিশন। এক্ষেত্রে NID কার্ড ভেরিফিকেশনের মানদণ্ড বলেও জানান পুলিশ সংস্কার কমিশনের চেয়ারম্যান সফররাজ হোসেন। সচিবালয়ে সংস্কার কমিশনের সভা শেষে তিনি এসব তথ্য জানান। কমিশনের চেয়ারম্যান বলেন, হাইকোর্টের নির্দেশনা মেনেই পুলিশ গ্রেফতার ও রিমান্ডে নিতে পারবে এমন সুপারিশ করা হবে। 54 ধারা সংশোধনেরও বিষয়টিও থাকবে জানিয়ে বলেন, সব সুপারিশ এখনো চূড়ান্ত করেনি কমিশন। তিনি জানান, পুলিশের অনিয়ম, দুর্নীতি বন্ধ এবং রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের সুযোগ রাখতে চায় না কমিশন। চলতি বছরের 31 ডিসেম্বর কমিশনের রিপোর্ট দাখিল করার কথা রয়েছে। প্রাথমিক পর্যায়ে বেশ কিছু কাজ শেষ হয়েছে জানিয়ে পুলিশ সংস্কার কমিশনের চেয়ারম্যান বলেন, যেসব সুপারিশ করা হবে তার বেশ কিছু স্বল্প সময়েই বাস্তবায়ন করা সম্ভব। তবে বাস্তবায়নে দীর্ঘ সময় লাগতে পারে এমন কিছু সুপারিশও থাকবে চূড়ান্ত প্রতিবেদনে। এবং ন্যাশনাল আইডি কার্ড ছাড়া কারো চাকরি পাওয়ার কথাও না, কারণ 18 বছর বয়স হওয়ার পর ন্যাশনাল আইডি কার্ড পাওয়ার কথা। এবং ন্যাশনাল আইডি কার্ড দেওয়ার সময় তো সব কিছুই তদন্ত করার কথা, তদন্ত করা হয়। তো এই কারণে আমরা এই পুরো ব্যাপারটাই আমরা নিয়ে বসছিলাম যে যেভাবেই হোক এই মানুষের হয়রানি যাতে কমে। তো এটা মোটামুটি এগ্রি হয়েছে সবাই। না 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 থাকবে ন্যাশনাল আইডি কার্ডটা থাকবে, কিন্তু ওই যে রাজনৈতিক পরিচয় টরিচয় ওগুলো বাদ দেবো আমরা। হবে, কিন্তু রাজনৈতিক পরিচয় বা আত্মীয় স্বজনের পরিচয় ওগুলো বাদ থাকবে। বিজয় দিবসকে কেন্দ্র করে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার কোনো আশঙ্কা নেই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজয় দিবস উপলক্ষে নিরাপত্তা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিজয় দিবস কোনো দলের নয়, সবার জন্য। দিবসটি যেন ভালোভাবে পালন করা হয়, কোনো অপ্রীতিকর কিছু না ঘটে, এজন্য সরকার সতর্ক। 16 ডিসেম্বর ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো সমস্যা হবে না। বলেন, অনেক সময় এক এক জায়গায় এক এক রঙের পতাকা টাঙানো হয়, এটি যেন না হয় সেদিকে খেয়াল রাখা হবে। আওয়ামী লীগ নেতাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের জন্য তোলা হয়েছে, সেখানে নিরাপত্তার কোনো ঘাটতি নেই। পাকিস্তানের জাহাজ আসা নিয়ে ভারতের মিডিয়ায় অপতথ্য প্রচার করা হচ্ছে বলে অভিযোগ তার। আহ্বান জানান দেশের মিডিয়ায় সঠিক তথ্য তুলে ধরার। পাকিস্তান থেকে কি এসেছে তা দেখতে যাবার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ইন্ডিয়ান মিডিয়া অনেক কিছু বলে, আপনারাও বলেন, সত্যি ঘটনাটা আপনারা প্রকাশ করে দেন, হয়তো ইন্ডিয়ান মিডিয়া এক সময় বন্ধ হয়ে যাবে। আপনারা তো জানেন, আপনারা জানেন না ভাই, এই কথা আছে, আপনারা সব জানেন। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সম্মেলনকে ঘিরে দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে অর্ধশত। উপজেলা সদরের মুসা মার্কেটের সামনে দুপুরে দুই গ্রুপের সংঘর্ষ বাধে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগামী 20 নভেম্বর উপজেলা বিএনপির কাউন্সিলকে ঘিরে পলাশ গ্রুপের লোকজন স্থানীয় মুসা মার্কেটের সামনে জড়ো হয়। একই সময় বিপরীত দিক থেকে খালেক গ্রুপের লোকজন মিছিল নিয়ে আসলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় পুলিশ সহ উভয় পক্ষের প্রায় অর্ধশত লোক আহত হয়। তাদের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদ আলম। ঘটনার তদন্ত চলছে বলেও জানান তিনি। পাবনার ঈশ্বরদীতে প্রকাশ্য দিবালোকে ওয়ালিদ হোসেন মানিক নামে যুবলীগের এক কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সকাল 8:30টার দিকে এই হত্যাকাণ্ড হয়। পুলিশ জানায়, নিহত মানিক পাকশি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং বর্তমানে যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন। 2023 সালে ছাত্রলীগ কর্মী তাফসির আহমেদ মনা হত্যা মামলার আসামি ছিল মানিক। এই মামলায় সম্প্রতি তার জামিন হয়। আজ ছিল আদালতে মামলাটির হাজিরার তারিখ। সেই উদ্দেশ্যে সকালে বাড়ি থেকে বের হলে পথেই তার উপর গুলি চালায় দুর্বৃত্তরা। এ সময় গুলিবিদ্ধ হয়ে
লুটিয়ে পড়লে তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় হামলাকারীরা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মানিকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। ছাত্রলীগ কর্মী তাফসির আহমেদ মনা হত্যা মামলার জেরে এই হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের। বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেছেন, শুধু জুলাই অগাস্ট গণহত্যা নয়, 15 বছরে আওয়ামী লীগ যে হত্যা, গুম, অর্থ পাচার করেছে প্রতিটির বিচার করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ আব্দুল্লাহর বাড়িতে যান তিনি। আব্দুল্লাহর কবর জিয়ারত করেন তিনি। পরিবারের সদস্যদের সমবেদনা জানান। এ সময় পরিবারের যে কোনো এক সদস্যকে সরকারি চাকরি দেওয়ার অনুরোধ জানানো হয়। পরে সাংবাদিকদেরকে হাসান আরিফ বলেন, আওয়ামী লীগের মন্ত্রী এমপি সহ তাদের দোষীদের বিচার শুরু হয়ে গেছে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা তদন্ত রিপোর্ট 1 মাসের মধ্যে জমার নির্দেশ ট্রাইব্যুনালের। সাবেক মন্ত্রী, বিচারপতি, আমলা সহ 13 জন কারাগারে। অন্তর্বর্তী সরকারের মেয়াদ হতে পারে 4 বছরের কম। রাজনৈতিক দলগুলো চাইলে সংস্কার বাদ দিয়েই নির্বাচন, জানিয়েছেন ডক্টর ইউনূস। বিএনপি ক্ষমতায় এলে 24 শহীদদের নামে সড়ক হবে বললেন তারেক রহমান। প্রধান উপদেষ্টার বক্তব্যে আশাহত বিএনপি, মির্জা ফখরুলের মন্তব্য। মহাখালীতে তিতুমির কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ, শান্ত থাকার আহ্বান সরকারের। শ্রমিক বিক্ষোভ সংঘর্ষে গাজীপুর রণক্ষেত্র। 7 বছরে ইসলামী ব্যাংকের মোট ঋণের 80% গেছে এস আলম গ্রুপের ভাগে। পুরনো শেয়ার হোল্ডারদের ফেরানোর উদ্যোগ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।